ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে যাব, যদিও দুটো আসলে একেবারে পৃথক ঘটনা, নূরের উপরে হামলা এবং একই সঙ্গে খন্দকার লুৎফর রহমানকে কুপিয়ে জখম করা, কিন্তু তারপরেও এই ব্যর্থতার দায়টা আসলে কার? আপনি কি মনে করেন যে আসলে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে তারা তাদের কর্মসূচির ক্ষেত্রে বা ফ্যাসিবাদী শক্তি তাদের পেছনে আছে বা তাদের এখনও তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেই জায়গায় তারা সাবধানতার অভাব রয়েছে, নাকি সরকার আসলে তাদেরকে নিরাপদ বা নিরাপত্তা দিতে পারলো না? আপনি কি মনে করছেন? ধন্যবাদ। যে কোনো অবদান এবং ব্যর্থতা দুটোর দায়ী হচ্ছে ওই সময়কার সরকারের। এটা হচ্ছে বটম লাইন। সেই সরকার গণ অভ্যুত্থানের সরকার হোক, ভোটের সরকার হোক, অনির্বাচিত সরকার হোক, যে কোনো সরকার হোক। অতএব দিন শেষে আজকে যা যা হচ্ছে তার যত অবদান, এই অবদানগুলো অন্তর্বর্তীকালীন সরকারের, আবার আজকে যা যা হচ্ছে যেগুলো কাম্য না সেগুলোর ব্যর্থতাও সরকারের। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি এই সরকারকে কোনটা বলবেন, অনির্বাচিত সরকার বলবেন না অ্যাবসলিউটলি সাবস্ট্যান্সিয়ালি ডিফারেন্ট আলোচনা। এই সরকারের স্ট্যাটাসে গেলে আপনি অন্যদিকে চলে যেতে হবে। আপনি বিভিন্ন ইস্যুতে আসি। সমস্যাটা কোথায় দেখেন যে ভারত এক শুরু থেকে বলে আসছে এই সরকার আসার পর থেকে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশে স্থিতিশীলতা তৈরি হবে না এবং আমাদের সাথেও সম্পর্কটা তৈরি হবে না। এটা সে বারবার বলে আসছে। এবং কোন প্রেক্ষাপটে বলে আসছে যে সে এমন একটা দেশ যে 2007-8 1/11 ঘটাইছে, প্রণব মুখার্জি থেকে শুরু করে আমাদের সামরিক বেসামরিক আমলাতন্ত্র 1/11-এর কুশীলবরা মেলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে এবং নির্বাচন ছাড়া একটা দলকে 16 বছর ক্ষমতা রেখেছে। সে আজকে গতকালকে থেকে বলবার চেষ্টা করতেছে নির্বাচিত সরকার ছাড়া এটা হবে না। এখন নির্বাচিত সরকার আসার জন্য যে বাধা আছে, এই প্রত্যেকটা বাধার জন্য কিন্তু আবার দিল্লি এবং তার পতিত স্বৈরাচাররা দায়ী। দেখেন যে বলছে যে নির্বাচিত সরকার আসতে হবে, তো নির্বাচিত সরকার আসা সবচেয়ে বড় দায় হচ্ছে হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করাটা হচ্ছে একটা ভালো নির্বাচন স্থিতিশীলতার শর্ত। সে হাসিনাকে এখন কে শেল্টার দিয়ে রাখছে? তাকে শুধু শেল্টার দেয় নাই, তাকে দিল্লিতে অফিস করবার জায়গা করে দিয়েছে, কলকাতায় অফিস করতে দিচ্ছে। এবং সবচেয়ে আশঙ্কাজনক হচ্ছে 2 সপ্তাহ আগে আপনারা দেখেছেন যে এসালম একেবারে প্রাইভেট প্লেনে গিয়ে গাড়ি নেমপ্লেট ছাড়া গাড়িতে করে শেখ হাসিনা সেই দিল্লির বাসায় গেছে, তার বাসভবনে গিয়ে একান্ত মিটিং করে আসছে, যেই মিটিংয়ে হাসিনা পরিবারের অন্য সদস্যরা ছিল এবং ভারতের উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিল এবং আমি প্রিটি শিওর যে ওখানে গোয়েন্দা সংস্থার লোকজনরাও ছিল। তো সেই মিটিংয়ে টাকা পয়সার লেনদেন হয়েছে, 4000 টাকার আলোচনা আসছে, 2500 কোটি টাকা দিয়ে দিয়েছে। আর বাই দ্য ওয়ে এসালম কিন্তু বাংলাদেশে কোনোদিন ব্যবসা করে নাই, তার কিন্তু কোনো প্রোডাক্ট নাই। যেমন বেক্সিমকোকে আমরা যখন গালি দেই, বেক্সিমকোর কিন্তু আবার কন্ট্রিবিউশন আছে দেশের ইকোনমিতে। বাংলাদেশে তো অলিগার্ক আছে, ইউনাইটেড বলেন, ফ্রেশ বলেন, মেঘনা বলেন, এই আওয়ামী অলিগার্কদের কিন্তু আপনার অর্থনীতিতে অবদান আছে। এসালম এমন একটা অলিগার্ক যার বাংলাদেশের অর্থনীতিতে 2 আনার কোনো অবদান নাই দখল করা ছাড়া। সে শুধু ব্যাংক দখল করেছে এবং শেখ পরিবারের সাহায্যেই করেছে, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি দখল করেছে, ম্যানিপুলেট করেছে। এবং সেই 2500 কোটি টাকার গরম আমরা এখন দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি? জেডাই খান পান্না নামে এক শাহবাগী বাটপার সকল মুক্তিযোদ্ধা এখন অ্যাক্টিভ হয়েছে। মঞ্চ 71 নামক একটা ফেক প্ল্যাটফর্ম আসছে, শাহবাগী প্ল্যাটফর্ম। তাদের সাডেনলি চেতনা উজ্জীবিত হয়েছে, হায় 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 72-এর সংবিধান তো চলে গেল। রাজনৈতিক দলগুলো আসলে এই ধরনের প্ল্যাটফর্মকে আসলে প্রতিহত কেন করলো না? প্রতিহত করবার তো আলোচনাতে আসতেছি, প্রতিহত করবার সুযোগ তো আসে নাই। পলিটিক্যাল কনভারসেশনের মধ্য দিয়ে তো প্রতিহত করার প্রশ্ন আসবে। আর প্রতিহত কে করবে? রাষ্ট্র করবে না দল করবে? দল করলে আবার আপনি পরের দিন ডেকে আমাদেরকে জিজ্ঞেস করবেন আপনারা তো মব করছেন। প্রশ্ন হচ্ছে স্টেট করবে। তাহলে মঞ্চ 71 নামক প্ল্যাটফর্ম, জেডাই খান পান্না, কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, প্রফেসর কার্জন, এই যে শাহবাগী বাটপার বুদ্ধিজীবী যাদের মানে বাটপারির একমাত্র পুঁজি হইল 71 বেচা খাওয়া, 72-এর সংবিধান বেচা খাওয়া। ও দেখতেছে যে আমার মালের বরফ তো গইলা যাইতেছে গরমে, এটা তো একটা বরফ, এই কন্টিনিউ চৈত্রে রোদের মধ্যে আছে। এই বাটপারির পুঁজি শেষ হয়ে গেলে ওর তো আর ভ্যালু থাকে না। সেই জায়গাতে দেখেন এই জায়গাগুলো অ্যাক্টিভ হয়েছে এবং টাকার গরম দেখেন, আওয়ামী মিছিল, ঝটিকা মিছিল এখানে সেখানে। এবং এই ঘটনাগুলো আমরা লগি বৈঠা আগের থেকে দেখছি, 72 থেকে 75-এ দেখেছি যে সিচুয়েশনকে নিয়ন্ত্রণ করবার জন্য আওয়ামী লীগ নিজ দলের লোকদেরকে হত্যা করে সেই লাশ নিয়ে মিছিল করে হরতাল পর্যন্ত করছে। এটা হচ্ছে আওয়ামী লীগের মানে রাজনীতির ইতিহাস।
এই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন, ডাকসুর নির্বাচন নিয়ে ঝামেলা হচ্ছে, কৃষি বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন, জাকপাল লুৎফর ভাইয়ের উপরে অ্যাটাক দেখতে পাচ্ছেন। এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এবং বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারতেছি পুলিশকে ডাকার পরে অন টাইমে যায় না, যৌথ বাহিনীকে ডাকার পরে ঘন্টার পর ঘন্টা সে ডিলে করে, তাকে এই অ্যাডভাইজারকে দিয়ে ওই জেনারেলকে ফোন দেওয়া লাগে, এগুলো করতেছে। বিলম্বের কারণে যেটা হচ্ছে, একের পর এক মানুষ আহত হচ্ছে, হাজার হাজার গ্রামবাসী ছাত্ররা মারামারি করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের বদনাম হচ্ছে। এবং এই আমরা একটু পরবর্তী প্রসঙ্গে যেতে চাই। বাংলাদেশের এইটা দেখতে হয়। আমরা এই বিষয়ে আসবো আপনার কাছে আবারও। আমরা একটু স্যার তুষার আপনার কাছে যেতে চাই। যদিও আপনাদের দলের একজনকে আমরা দেখেছি সরাসরি একজন উপদেষ্টার ফেসবুক পেজ পোস্টে তিনি কমেন্ট করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। এই আসলে এখন আপনারা কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখতে পারছেন না, বিশেষ করে এরকম হামলার ঘটনায়? যে আপনাকে ধন্যবাদ। আস্থা রাখতে পারছি না সেরকম না, আমরা দল গঠনের পরেই যেহেতু এই সরকারকে আমরা সমর্থন করেছি আমরা সবাই, পাশাপাশি আমরা বলেছি আমরা জবাবদিহিতাও আদায় করব। মানে আমরা তো ব্ল্যাঙ্ক চেক তো দেওয়ার কোনো কিছু নাই। এখন এখানে ওই আপনি যে কমেন্টের কথা উল্লেখ করলেন সেটা হচ্ছে এই যে ঘটনাগুলোর কথা বললেন, নুরুল হক নূরের উপর যে ন্যাক্কারজনক হামলা, এবং এটা খুবই উদ্বেগজনক কিন্তু এবং রহস্যজনকও যে এরকম হামলাটা এই সময় কেন হচ্ছে, এটা কোনো নর্মাল ঘটনা মনে হচ্ছে না। তো সেইগুলোর পরিপ্রেক্ষিতে সরকার, তো একটা দেশের সরকার আমরা কাকে বলি, সরকার হচ্ছে যে পুরো পরিস্থিতিটাকে নিজের আয়ত্তে নেয়। অন্যান্য সময় আমরা আওয়ামী লীগের ফ্যাসিবাদের সময় দেখেছি সরকার হামলা করে রাজনৈতিক দলগুলোর উপরে, এই সরকার তো সেটা করছে না। তাহলে কারা এই হামলার সাথে জড়িত সেটা মানে তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে বিচারের আওতায় আনা, অ্যাকাউন্টেবল করার দায়িত্ব তো সরকারের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়, বিবৃতি দেওয়া হয়। তো এটা আমাদের কাছে একটু অদ্ভুত লাগে। বিবৃতি, প্রতিবাদ এগুলো করব আমরা, দাবি জানাবো আমরা, মানে অন্যান্য রাজনৈতিক দল এবং অন্যান্য গোষ্ঠী। সরকার তো ব্যবস্থা নেবে, এবং সেইখানেই হচ্ছে সরকার যখন ফেসবুকে এসে সরকারের কোনো উপদেষ্টা বলেন কিংবা প্রেস সচিব বলেন, তারা যখন তীব্র নিন্দা জানান, কার কাছে তীব্র নিন্দা জানান এটা আমাদের কাছে পরিষ্কার হয় না। আপনাদের তো এইরকম পরিস্থিতি ঘটছে কেন সেগুলো আইডেন্টিফাই করা দরকার তাদেরকে, যে মানে তাহলে কি কোথাও এরকম ব্যাপার আছে যে সরকার থাকার পরেও সরকারের পূর্ণ কর্তৃত্ব নাই পরিস্থিতির উপরে, বা মানে সরকার যেটা শুরু থেকেই প্রধান উপদেষ্টা বলে এসেছিলেন যে আমরা ফ্যাসিলিটেটর, আমরা আর কিছু না। এই যে এইগুলোর কিন্তু ব্যাকল্যাশ এখন খেতে হচ্ছে, যে আপনি সরকারের যে বিভিন্ন অর্গান আছে বা রাষ্ট্রের যে বিভিন্ন অর্গান আছে, ইনক্লুডিং ডিপ স্টেট সহ অন্যান্য যে বিষয়াদি আছে, এগুলোর ক্ষেত্রে সরকারের কিন্তু দেখা যাচ্ছে ফেসবুক পেজ পোস্টে প্রতিবাদ জানানো বিষয়টা আসলে কেমন হয়ে গেল না, কি মনে হয়? সেটাই তো বলতেছি যে সরকারের উপদেষ্টা কেন প্রতিবাদ জানাবে ফেসবুকে এসে? আর সেখানে তো একজন রাজনীতিবিদ হিসেবে তিনি তো এটা, আমি তো এটা প্রতিবাদ করতে পারি যে আপনি উপদেষ্টা, আপনি যদি প্রতিবাদ জানান আমি কোথায় যাব, এই কথা তো আমি বলতেই পারি তাকে, আপনি তো ব্যবস্থা নেবেন। হ্যাঁ, এবং এখনো পর্যন্ত যে আজকে দেখলাম স্ক্রলে যে এটা এই নুরুল হক নূরের উপরে যে ঘটনাটা, এটার একটা ওই তদন্ত কমিটি তারা গঠন করছে, কালকে এটা প্রজ্ঞাপন জারি হবে। তো অলরেডি আপনার 3-4 দিন কেটে গেছে। এটা তো উচিত ছিল তৎক্ষণাৎ ওই রাতেই, কিছু কাজ তো আপনাকে সাথে সাথেই করতে হয়। এখন তো অনেক আলামতের মানে আপনার মুছে যেতে পারে। প্রথম দিক থেকেই তাদের দলের পক্ষ থেকে কয়েকজন অফিসারের নাম স্পেসিফিকভাবে বলা হচ্ছিল, এই যারা এই হামলার সাথে জড়িত। তো সেটা যদি আপনি ওই দিনই একটা দ্রুত সিদ্ধান্ত নিতেন। আপনি যেমন চিকিৎসা ক্ষেত্র, নুরুল হক নূরের চিকিৎসা ক্ষেত্র সরকার বলেছে কিন্তু আরও 3 দিন আগে, এখনও তাকে পাঠানো হয় নাই। হ্যাঁ, কিন্তু আমি যে গতকালকে গিয়েছিলাম, আমি দেখলাম যে তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে সরকারকে আমরা সমালোচনাটা করি এই জন্য যে সরকারের কি পুরো পরিস্থিতির উপর হোল্ড নাই, বা যদি না থাকে কাদের কারণে নাই, তাদেরকে চিহ্নিত সরকার কেন করছে না, ঠিক আছে? তো ওই জায়গা থেকে আমাদের প্রতিবাদটা আসে। এর বাইরে আপনার এই যে ঘটনাগুলো ধরেন আজকেও টানা, এটা তো আজকে না, শুধু টানা ঘটে যাচ্ছে যে আওয়ামী লীগ প্রায় প্রতিদিন এখন মিছিল নামাচ্ছে ঢাকা শহরে, প্রতিদিন। আজকেও বেশ বড়সড় মিছিল তারা করেছে, এবং এগুলো আপনি দেখবেন আমরা সবাই জানি যে এই আমরা যেখানে বসে আছি এই বসুন্ধরা এলাকা, উত্তরা এলাকায় আওয়ামী লীগের লোকজন কিন্তু ঘাপটি মেরে আছে। তো সরকার তাদেরকে ধরবে না কেন? আর না ধরতে পারলে আমরা একটু হক নূরের উপরে যে হামলার ঘটনা সেটা দেখেছি। এরপরে গতকালকের একটা ঘটনা দেখেছি, জাকপার একাংশের যে সভাপতি খন্দকার লুৎফর রহমানকে কুপিয়ে জখম করা হয়েছে। এই ঘটনার পর হঠাৎ করে পরপর দেখা গেল যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের উপরে হামলার যে ঘটনা, সেই ঘটনা ঘটলো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি একটু প্রথমে যেতে চাই আজিজুল বারী হেলাল আপনার কাছে। ধন্যবাদ। আপনাদের এই প্রোগ্রামে এটা নতুন একটা প্রোগ্রাম, নতুন বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ তো নতুনভাবে চালানোর জন্য আমরা 24-এর গণ অভ্যুত্থান করেছিলাম, এবং সেই বাংলাদেশ চালানোর জন্য যে নির্বাচিত সরকার প্রয়োজন, এই ব্যাপারে আমাদের অনেক তর্ক বিতর্ক বক্তব্য এ পর্যন্ত চলে আসে। কিন্তু আমি দেখলাম যে
এই নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য, এই নির্বাচনকে পণ্ড করবার জন্য সমস্ত রকম অপচেষ্টা চালানো হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনটা হতে দেয়া হবে না। কারণ যে বাংলাদেশ যদি স্থিতিশীল হয়, বাংলাদেশ যদি রাজনৈতিকভাবে স্থিতিশীল হয়, অর্থনৈতিকভাবে স্থিতিশীল হয়, তাহলে আসলে লাভ বাংলাদেশের, ক্ষতিকার চায়নাকে, এইটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু এই যে আপনি দুটো ঘটনা আপনি কি বললেন, এখনো নির্ণয় করতে পেরেছেন? আমরা জানি আমি যে সেটাই ছাত্র বলছি। জনতার গণঅভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তারপর আসলে নির্ণয় করা গেল না কেন? নির্ণয় তো আমরা প্রথম থেকে করে আসছি। আমরা এটা আমরা 47 বছরের একটা পুরনো রাজনৈতিক দল, সেই দল নির্ণয় করতে পারবে না। ভুল হতে পারে বা আংশিক ভুল হতে পারে, কিন্তু নির্ণয় যে করতে পারে এটা তো ঠিক না। আমরা সেই ডে 1 থেকে বলছি যে বাংলাদেশের সামনে একটা নির্বাচিত সরকার প্রয়োজন, এবং আমাদের এই বক্তব্যকে অনেকে পরিহাসের সাথে দেখেছিল, কিন্তু আজকে প্রমাণ হচ্ছে যে নির্বাচিত সরকার কতটা প্রয়োজন। এখন দেখবেন যে এই যে নুরুকে যে হামলা করা হলো, লুৎফর ভাইয়ের কথা বললেন, আরও বাংলাদেশে দেখবেন নতুন নতুন অনেক ঘটনা, মানে ষড়যন্ত্রের ডালপালা মেলছে। এই নির্বাচনকে ভণ্ডুল করতে আপনি বলছেন যে নির্ণয় করা গেছে কিভাবে? দেখেন, বাংলাদেশের যে ব্যুরোক্রেসি এখন বিদ্যমান, এই ব্যুরোক্রেসিতে পতিত ফ্যাসিবাদ একদম স্যাচুরেটেড। তারা জানে যে যদি এই দেশে একটা জনগণের সরকার আসে, তা তাদের অতীত কর্মকাণ্ডের জন্য তারা আইনের সম্মুখীন হতে হবে। সুতরাং কোনোভাবে যদি বাংলাদেশকে অস্থিতিশীল রাখা যায়, তাহলে তারা হয়তো এই বিচার থেকে, তাদের শাস্তি থেকে বাঁচবে। তারপর দেখেন ল এনফোর্সিং এজেন্সিস একই অবস্থা। তারপরে দেখেন যে আমাদের যে পতিত ফ্যাসিবাদ যে পালিয়ে গিয়েছে, তার মাথা পালিয়েছে, লেজের অনেক লোক এখনো বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের একটা আপনার ষড়যন্ত্র রয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি বলতে চাচ্ছি 5 নম্বরে, এটা 1 নম্বরে বললে হয়তো আপনি আমাকে ওখানেই থামিয়ে দিতেন, এখন বলছি যে আমরা যারা অভ্যুত্থানের শক্তি, আমরা যে সমস্ত রাজনৈতিক দল আছি, যে এখানে 3টি রাজনৈতিক দল, আরও বাইরেও তো আরও 3-4টি আছে, আমরা সবাই যদি এই জিনিসটা বুঝতাম যে আপনি নির্বাচনকে নিয়ে যত খেলতামাশা করবেন, অর্থাৎ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাটিকে যত খেলতামাশা করবেন, ষড়যন্ত্রকারীরা তত সুযোগ পেয়ে যাবে, তত আমাদের এই পতিত ফ্যাসিবাদের তর্ক বিতর্কগুলো ঢাকা পড়ে যাবে। আমরা সমস্ত গণ অভ্যুত্থানের শক্তিরা আমরা বিভিন্ন বয়ান তৈরি করলাম, যেমন একটা দেন। আমরা ফুয়াদ আপনার কাছে একটু আসবো, আমাকে একটু বলবেন যে আপনারাও কি আসলে ক্ষমতার স্বাদ উপভোগ করছেন বা ভোগ করছেন, নাকি যদি অন্য কেউ করে থাকে তাহলে তারা কারা বা কিভাবে? না দেখেন, প্রশ্নটা আসলে রং কোশ্চেন। বিষয় হলো যে গণ অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এবং এই আন্দোলনটা সফল হয়েছে, ফ্যাসিবাদ পালায় গেছে, বাস্তবতা যেটা হয়েছে, এই আন্দোলনের সব পক্ষই তো এখন কাইন্ড অফ ফ্রিলি জীবনযাপন করতে পারছে। আমাদের নামে এখন নতুন কোনো মামলা হচ্ছে না, আমাদেরকে এখন বাসায় ঘুমাইতে সমস্যা হচ্ছে না, আমরা পুলিশের গাড়ি দেখলে এখন দৌড়ানো লাগতেছে না, রাতের বেলা 2টার সময় বাসায় গিয়ে দেখতেছি না যেখানে এই চায়ের গাড়ি র্যাব বসে আছে বাসার নিচে পাহারা দিতেছে, তারপরে আরেক দিক দিয়ে সিএনজি নিয়ে বাইরে হয়ে গেছি। এই বাস্তবতাটাকে এখন আপনি ক্ষমতা এনজয় করা কিনা, এটা তো আমাদের ন্যূনতম নাগরিক অধিকার। আওয়ামী লীগ বাংলাদেশে সাংবিধানিক নাগরিক অধিকার লঙ্ঘন করতে করতে আমাদেরকে এমন জায়গাতে নিয়ে গেছে যে আপনাকে গ্রেফতার কেন করে না আপনি এত বড় কথার পরে। মানে বাস্তবতাটা এরকম হয়েছে, আপনি এত বড় একটা কথা বললেন হাসিনার বিরুদ্ধে, আপনার গ্রেফতার করলো না কেন? আপনাকে ডিজিএফআই উঠায় নিচ্ছে না কেন? আপনি এর বিরুদ্ধে কথা বলছেন, ওর বিরুদ্ধে কথা বলছেন, তো আপনাকে এখনো রাতের বেলা ধরে নেয় না কেন? মানে এই ধরে নেয়াটাই সমত ন্যায্য ছিল। মানে আমাদের ন্যাশনাল ট্রমা এবং মনস্তত্ত্বটা রাষ্ট্রের কোথায় নিয়ে গেছে। এই জন্য কেউ আমরা আসলে কোনো ক্ষমতা এনজয় করতেছি না, আমরা সিম্পলি আগের থেকে নাগরিক অধিকার একটু বেশি পাচ্ছি, যেটা আমাদের সবসময় পাওয়ার কথা ছিল একটা স্বাধীন রাষ্ট্রে। যে আমি সমালোচনা করব, আমি কথা বলবো, আমি রাষ্ট্রের পক্ষে সংস্কার নিয়ে কথা বলবো, দেশের যে কোনো প্রতিষ্ঠান নিয়ে আমি কথা বলতে পারবো, ঘুষ দুর্নীতি নিয়ে কথা বলতে পারবো, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ মানুষকে সমালোচনা করতে পারবো। এটাই তো একটা রাষ্ট্রের প্রোটোকল, এটাই তো একটা রাষ্ট্রের চরিত্র। এই চরিত্রটা ছিল না, এই চরিত্রটা গত 1 বছরে ফিরে আসছে।
এবং আমরা এখন এখানে কেউ ভয় পাচ্ছি না যে টকশো করার পরে এখান থেকে ডিজিএফআই এখন তুলে নিয়ে যাবে। এখন এইটাকে কি আপনি ক্ষমতা এনজয় করা বলবেন? না, হেলাল ভাই যেটা মিন করছেন ব্যাপারটা এরকম না যে আমরা এই সচিব বদলাইতেছি, ডিসিএসপি বদলাইতেছি, ঠিকাদারি করতেছি, ব্যাপারটা এরকম না। ঠিকাদারি যারা করার ওই ঠিকাদার ব্যবসা আলাদা আছে। বাংলাদেশে অর্থনীতিবিদরা বলেছেন যে এই দেশে সবচেয়ে বেশি লোক এমপ্লয় করে হচ্ছে সরকারি দল, এবং আওয়ামী লীগ তার পিক অফ দ্য ইকোনমি, তার যে পলিটিক্যাল ইকোনমিটা ছিল, সে 50-55 লক্ষ মানুষ পর্যন্ত এমপ্লয় করেছে। এই সাডেনলি দেখেছেন না, গণ অভ্যুত্থানের পরে চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, কিশোর ব্যাংক বেড়ে গেছে। কেন হয়েছে এটা? কারণ সাডেনলি এখানে একটা ক্ষমতার বদল হয়ে গেছে উইদাউট নোটিস। কর্পোরেট কোম্পানিতে দেখবেন যে একজন মানুষকে যখন তারা চাকরিচ্যুত করতে চায় অথবা বিদায় দিতে চায়, তার একটা নোটিস পিরিয়ড থাকে। ইলেকটোরাল ফর্মে প্রত্যেকটা দল জানে 3 মাস পরে নির্বাচন হচ্ছে, আমার দল ক্ষমতায় আসবে না, অতএব অর্থনীতির বাগ বদলে যায়। এখানে যেটা হয়েছে 2-3 ঘন্টার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তির মালিকানা, গার্ডিয়ানশিপ রদবদল করতে হয়েছে, এবং এটা খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। এই যে দেখেন গণ অভ্যুত্থানের পরে কিন্তু বেশি খুনাখুনি মারামারি হয় নাই কেন? কারণ অর্থনীতির মালিকানাটা শান্তিপূর্ণভাবে লোকালি ট্রান্সফার হয়ে গেছে, বিভিন্ন জন, বিভিন্ন দলের নেতারা এটার মালিকানা নিয়ে গেছে। এবং আপনারা দেখবেন যে অমুক কোম্পানি এখন অমুক রাজনৈতিক দলের তত্ত্বাবধানে চলতেছে, সিঙ্গাপুরে অমুক দলের অমুক গিয়া অমুক কোম্পানির অমুকের সাথে দেখা করতেছে, দেখা করে তার ছেলে মেয়ে ডাইরেক্টরশিপ, গাড়ি বাড়ি সবকিছুর পাহারাদার বনে গেছে। অমুক কোম্পানিতে অমুক জায়গাতে গিয়ে বড় বড় আইনজীবীরা এখন অমুক কোম্পানির লয়ার হয়ে গেছে। এই যে ক্ষমতার রদবদলটা, এই পলিটিক্যাল ইকোনমিটা হচ্ছে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অত ক্ষমতা তারা এনজয় করতেছে যারা এই পলিটিক্যাল ইকোনমির অংশ হইতে পারছে, যারা ওই 30 লক্ষ মানুষের রুটি রুজির রিপ্লেসমেন্ট করে ফেলতে পারছে, ডিশের ব্যবসা, নেটের ব্যবসা। ধন্যবাদ। একটু তুষার, আপনার কাছে যেতে চাই। আসলেই কি আপনারা ক্ষমতায় থেকে মানে একেবারে ক্ষমতার স্বাদ ভোগ করছেন বা উপভোগ করছেন? বিষয়টা কি এরকম? না, এরকম না। এটা তো হেলাল ভাইরা বলেন আর কি, কিন্তু এখন তো সবচেয়ে পাওয়ারফুল দল হচ্ছে বিএনপি। সরকারের উপর সবচেয়ে বেশি কর্তৃত্ব, সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স বিএনপির, এবং সেটা আনঅফিসিয়ালি অনেক দিন ধরেই ছিল। আমরা বলেছি এটা কেউ অত আমলে নেয় নাই, কিন্তু লন্ডন মিটিংয়ের পরে পুরো পলিটিক্সের আপনার মানে একটা বড়সড় প্যারাডাইম শিফট ঘটেছে। আপনি দেখবেন যে এই লন্ডন মিটিংয়ের পরে যে মাত্রায় আমরা কিন্তু সরকারের সমালোচনা এবং সরকারকে সমর্থন আগেও যেরকম করেছি এখনও করছি, এর মধ্যে খুব একটা তারতম্য হয় নাই, কিন্তু বিএনপি তো এই সরকারকে ফেলে দেওয়ার ডাক পর্যন্ত দিয়েছিল। তারপরে এই লন্ডন মিটিংয়ের পরে কিন্তু বিএনপি টোন ডাউন, মানে এমনভাবে এখন আর বিএনপি সরকারের কোনো দোষ দেখতে পায় না। এবং আপনার ধরা যাক যে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে ধরেন এটা আমাদের বিরাট দুর্ভাগ্য হয়ে গেছে এখন যে এই সরকারের 2জন উপদেষ্টাকে আমরা ব্যক্তিগতভাবে চিনি বা আমাদের ভাই ব্রাদার, কিন্তু বিএনপির যে ধরেন ইনক্লুডিং আমাদের শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্লাসমেট বন্ধুরা এই সরকারে আছে, ওনারা যে এখনো একসাথে গান পার্টি ইত্যাদি করেন, সেগুলোর ভিডিও আমরা ফেসবুকে দেখতে পাই। ওনাদের ওই উপদেষ্টাদের একজন আবার জনস্বাস্থ্য কমিটির, জনপ্রশাসন কমিটির সভাপতি, এবং আরেকজন যে ওয়াহিদুজ্জামান সাহেব যিনি উপদেষ্টা, উনি বললেন যে আমি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আলাপ আলোচনা করে এই সমস্ত ভাইস চ্যান্সেলরের তালিকা তৈরি করেছে, এগুলো অন রেকর্ড, এগুলো নিয়ে কিন্তু কোথাও কোনো মানে সমস্যা হয় নাই। বিএনপি এই সরকারের উপর বিএনপি সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স, কর্তৃত্ব, এবং মাঠে তো অবশ্যই আছে। আপনি যদি যে কোনো আপনাদের তো সারা দেশে প্রতিনিধিরা আছে, জিজ্ঞেস করেন তাদেরকে, যে কোনো সরকারি অফিস গেলে মনে হবে যে এটা হচ্ছে বিএনপির পার্টি অফিস। ধরেন আমার সাথে, আমি একটা পার্টির, উদীয়মান পার্টির একজন কেন্দ্রীয় নেতা এবং গুরুত্বপূর্ণ নেতা, লোকে বলে আমার সাথে অফিস আওয়ারে একটা সৌজন্য সাক্ষাতের কারণে বিএনপির উপজেলা কমিটির একজন নেতা ওই মানে তার ইনফ্লুয়েন্সে ইউএনওকে বদলি করে দেওয়া হয়েছে উইদিন 24 আওয়ার্স। এই হচ্ছে অবস্থা। কেন? ওনার দোষ কি? আমার সাথে, এটা আমি একটা উদাহরণ দিলাম আপনাকে, আমার সাথে কেন আমি যাব না, আমি একটা রাজনৈতিক দলের নেতা, আমি আমার এলাকার উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করব না? এটা তো মানে প্রটোকল। যেটা বলছি যে এরকম স্থানীয় পর্যায়ে, এক সেকেন্ড, স্থানীয় পর্যায়ে আপনার পুরো প্রশাসনকে কার্যত নিয়ন্ত্রণ করে বিএনপি। এখন কিন্তু মজাটা হচ্ছে যে আবার হেলাল ভাইরা বলবেন যে আমাদের জন্য সুবিধা। আমরা তো বলি না ইলেকশন, আমরা কি বলেছি যে ইলেকশন করতে হবে না? ইলেকশন তো ফেব্রুয়ারিতে করবেন আপনি, কিন্তু তার আগে যে প্রিকন্ডিশন ইলেকশনে সেটা তৈরি করতে হবে না, আদারওয়াইজ তো আবারও সেই যে লাউ সে কদু। ঠিক আছে, আমরা সনদের একটু ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে আসবো। জুলাই সনদে আমরা দেখতে পেয়েছি যে সাংবিধানিক যেই সংস্কারগুলো সেগুলো বিএনপি বলছে যে সেগুলো পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ার জন্য, জামায়াত বলছে প্রোক্লামেশন, এবং সেই সঙ্গে এনসিপি চাইছে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান। একটু বলবেন যে আসলে এক একজন এক একভাবে এটার বাস্তবায়ন চাইছে, আদতে কি আসলে ঐক্যটা হচ্ছে? বর্তমান সরকারটা
ম্যান্ডেটটা কি, এই গোড়াটা পরিষ্কার থাকলে হচ্ছে আপনি বাস্তবায়নটা কিভাবে করতে চান সেটা আলোচনাটা পরিষ্কার হয়ে যাবে। বিএনপি সহ সরকারের একটা অংশ এবং দেশের অনেকেই বোধ করেন যে বর্তমান সরকারটা একটা সাংবিধানিক সরকার এবং কনস্টিটিউশনাল রেফারেন্সের আর্টিকেল 106-এর মধ্য দিয়ে এটা হয়েছে এবং এই সরকার চুপ্পুর কাছে গিয়ে শপথ নিয়েছে সংবিধান রক্ষা করার। সো এটা একটা সাংবিধানিক প্যারামিটারে আছে। আমরা অনেকে এই মতের সাথে একমত না। আমরা বোধ করছি যে এই সরকারের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটা গঠিত হয়েছে। তাহলে অবশ্যই প্রশ্ন আসতেছে, তাহলে এই যে 106-এর নাটক হইল, অ্যাপেলেট ডিভিশনের জাজরা ক্যান্টনমেন্টে বৈশা জুমে গোপনে নীরবে না দেখায়া লোকচক্ষুর আড়ালে হাসিনার অধীনে শপথ টপথ নিয়েও এরকম একটা সরকারকে দেশ চালাইতে দিল টিল, এই নাটকীয়তাতে আসলে আমরা বিশ্বাস করি না। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে সংবিধান, যে 72-এর সংবিধানের যে জায়গাটা রয়ে গেছে হাসিনার, এই সংবিধানটা অলরেডি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানে পতিত হয়ে গেছে। এটা মরহুম সংবিধান হয়ে গেছে, শুধু দাফন কাফন হয়নি, অফিসিয়ালি এটাকে জানাজা দিয়ে কবরস্থ করা হয়নি, কিন্তু এই সংবিধানটা ডেড। আপনি দেখবেন ঢাকা মেডিকেলের মর্গে গেলে দেখবেন অনেক লাশ অনেক দিন ধরে পড়ে আছে, 6 মাস 8 মাস 10 মাস, দাফন করা হয় না বলে কি আপনি বলবেন যে লোকটা মারা যায় নাই? তো এই জন্য সংবিধানটা বাস্তবতা তাই হয়ে গেছে যে এই মানে আইনি কথাবার্তা বলে বলেন, লজিক্যাল আইন দিয়ে বলেন যে কিভাবে একটা সংবিধান দাফন কাফন হয়ে গেছে বা একটা কিছু হয়েছে, এটা কিভাবে সম্ভব? হয়তো মুখে আপনি বলতেই পারেন, আপনি আইন দিয়ে বলেন। 72-এর সংবিধানের অধীনে তো 24শে জানুয়ারি মাসে একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনটার মেয়াদ তো 5 বছরের। তাহলে আগামী নির্বাচনটা ডিউ হচ্ছে 29শে জানুয়ারিতে। তাহলে আমরা আগামী বছর নির্বাচন চাচ্ছি কিসের ভিত্তিতে? 72-এর সংবিধানের অধীনে নির্বাচনটা চাচ্ছে কিসের ভিত্তিতে? 106-এর অধীনে? 106-এর অধীনে তো আপনার নির্বাহী কার্যক্রম পরিচালনা করবার এখতিয়ার দেওয়া হয়েছে। তাহলে আমরা সবাই নির্বাচন চাচ্ছি গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কারণে। কারণ গণ অভ্যুত্থান একটা অবৈধ সরকারের পতন ঘটাইছে। গণ অভ্যুত্থানের সকল পক্ষের শক্তি মিলে এই নতুন নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। মরে যায়নি সংবিধান, কি মরে গেছে? সংবিধান তো আছে। তাহলে কি মানে 71-এর যুদ্ধের পরও কি আমাদের 70-এর পাকিস্তানের সংবিধান বেঁচে ছিল? না, যুদ্ধের সংবিধান, 70-এর নির্বাচন হয়েছিল কেন? টু ক্রিয়েট এ কনস্টিটিউশন। পাকিস্তানের সংবিধান না যুক্ত পাকিস্তান, এটা তো বলতেছি, যুক্ত পাকিস্তান রাষ্ট্রের সংবিধান তৈরি করার জন্য 70-এর নির্বাচন হলো। সেটা তো বলতেছি। সেই নির্বাচনে আরেকটা কথা ছিল যে যারা বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে। আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি, দেশ স্বাধীন হয়ে গেছে। দেশ স্বাধীন হয়েছে। এবার ওই আমাদের এই প্রদেশ থেকে যা জিতছিল তারা একটা সংবিধান সভা করেছে। ওটা তো জানি, তারা মানে তারা নির্বাচিত ম্যান্ডেট কোনটা? নির্বাচিত ওইটা 70-এর। তাহলে পাকিস্তান রাষ্ট্রের ফ্রেমওয়ার্কের অধীনে পাকিস্তান রাষ্ট্রের সংবিধান বানানোর জন্য পাকিস্তান রাষ্ট্রের নাগরিকদের কাছে, ভোটারদের কাছে 73 সালে একটা নির্বাচন হলো, 73 সালে আরেকটা নির্বাচন হলো, 70 সালে নির্বাচন। আমি শেষ করে ফেলি, আপনি আপনারটা বলেন, আমি আমারটা শেষ করে ফেলি। একটা বিষয় হচ্ছে যে আমি বলছি সংবিধান মরেনি, আমি এটা বলছি সংবিধান মরেনি। আমরা মনে করি 72-এর সংবিধান মরে গেছে। 72-এর সংবিধান যদি ডেড না বলি তাহলে আমাদেরকে মেনে নিতে হবে হাসিনা যেভাবে 15 আগস্ট বলেছে না, সে এখনো এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী। অপশন ভেরি ক্লিয়ার যে বাংলাদেশে গত বছর 24-এ একটা গণ অভ্যুত্থান হয়েছে, হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে এবং এই সংবিধান সহ তাকে দিল্লিতে ফেরত পাঠায় দেওয়া হয়েছে। এইটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে যে না, দেশে কিছুই হয়নি, দেশে হাসিনা এখনো প্রধানমন্ত্রী আকারে আছে, কারণ আর তো কোনো নির্বাচন হয়নি। আগামী বছর একটা নির্বাচন হইলে নতুন প্রধানমন্ত্রী পাবো আমরা। তো আমাদের পজিশন হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট 106 না, এই সরকারের ম্যান্ডেট গণ অভ্যুত্থান। অতএব যেই সরকারের ম্যান্ডেট গণ অভ্যুত্থান, সেই সরকারে গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি মেলে সিদ্ধান্ত নেবার এখতিয়ার আছে। বিকজ দে রিপ্রেজেন্ট দ্য উইল অফ দ্য পিপল। যাব তুষার, একটু আমাকে বলবেন যে ব্যারিস্টার ফুয়াদ যেমনটা বললেন, আপনারা কি তাহলে শেষ পর্যন্ত সরকারকে নতুন সংবিধান বা গণপরিষদ নির্বাচন আয়োজন করাতে ব্যর্থ হবেন কিনা? না, এটা তো জনগণ, আপনি তো জনগণের কাছে জিজ্ঞেস করছেন না। এই সাহসটুকুই তো মানে যারা ভাবছে যে তারা সংসদ গঠন করবে, ধরেন তারা মেজরিটি পাবে, তাদের এই সাহসের অভাব হবে কেন? যে ধরেন সিম্পল প্রশ্ন, গণপরিষদ হবে কি হবে না সেগুলো অন্য জিনিস। এই সংবিধান আপনি রাখতে চান কি চান না, বাংলাদেশের মানুষের কাছে এই প্রশ্নটা করেন। কি বলবে বাংলাদেশের মানুষ? আপনি তো বলতে পারেন না যে মানুষ ভোট দিবে যাদেরকে, তারা সিদ্ধান্ত নেবে, ওইটাই মানুষের সিদ্ধান্ত, এটা বলা যায় না।
জনগণের প্রতিনিধিরা জনগণের দলিলের ব্যাপারে, সংবিধান তো জনগণের দলিল, এটার ব্যাপারে জনগণের প্রতিনিধিরা সিদ্ধান্ত নিতে পারে না। আপনার ব্যবসার যাকে আপনি পাঠিয়েছেন হাটের মধ্যে, সে কিন্তু আপনার না, এটা হেলাল ভাই বরাবরই বলেন যে এগুলো হলো বিভ্রান্তিকর বয়ান এবং একটা ইয়ে করা হয়। সংবিধান তাহলে লিখবে কি, মানে লেখে কারা? সংবিধান লেখে গণপরিষদ। গণপরিষদ হয় কিভাবে? নির্বাচনের মাধ্যমে। হ্যাঁ, নির্বাচন তো দেন, আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলতেছি তো। তাহলে এইটা তখন প্রেক্ষাপটটা কি থাকে? নতুন সংবিধান, নতুন দেশ। আমাদের আমরা কি স্বাধীন হয়েছি? ওকে, এইটা খুব মজা। 24 সালে স্বাধীন হয়েছি না, আমি বলি এটা 90 সালের সংবিধান। এটা আমাকে একটা সময় দিবেন। 72 গণপরিষদ হয়েছিল হেলাল ভাই? কে 72 সংবিধানটা হইলো কত? গণপরিষদ হয়েছিল 72 সালে গণপরিষদ হওয়ার পরে ম্যান্ডেট নিচ্ছে। না, ওই যে 70 এর যে 73 নির্বাচনে কি আওয়ামী লীগ ম্যান্ডেট নিচ্ছে এই সংবিধানে? 73 নির্বাচন তো সংবিধান হচ্ছে 70 এর। ভাই আমি একটু শেষ করি। এই যে নতুন দেশ না হলে গণপরিষদ গঠন করা যাবে না, এটা খুবই ভুল কথা। পৃথিবীতে আমি আপনাকে অসংখ্য দেশে উদাহরণ দিতে পারবো যারা প্রতিষ্ঠিত দেশ। ইতালিতে, তুরস্কে একাধিক 4টা-5টা করে গণপরিষদ গঠিত হয়েছে। আমাদের নেপালেও এরকম হয়েছে। আচ্ছা, আমাদের দেশে আসেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই যে ভাই বলেন, এবং সালাউদ্দিন ভাইকেও আমি বলতে শুনেছি যে নতুন দেশ ছাড়া কিসের গণপরিষদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালের 17 এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনীর মধ্যে দিয়ে পরিষ্কার বলেছিলেন যে সামনে যে ইলেকশন হবে, মানে 79 সালে যে ইলেকশনটা হইল পরে, সেই ইলেকশনটা হবে একই সাথে গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন। পরবর্তীতে উনি এটা করেন নাই, কিন্তু এই যে সিদ্ধান্তটা উনি নিয়েছিলেন এটা তো সামরিক ফরমানের মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত। তাই উনি কি কেন নিলেন? দেশ তো তখন নতুন করে স্বাধীন হয় নাই। এই প্রশ্ন উত্তর তো বিএনপিকে দিতে হবে। সংবিধান গণপরিষদ না, ছিল না তো, আমি তো বলছি না ছিল। 79 সালে নির্বাচনটা সংসদ নির্বাচনী হয়েছে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে জানতে চাইবো যে আমি তুষার আপনার কাছে আসবো। স্যার তুষার, সংস্কার না করে নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণার শামিল, এরকম একটা বক্তব্য আপনাদের দলের পক্ষ থেকে এসেছে এবং জুলাই সনদের খসড়া নিয়ে যখন তারা কথা বলছিলেন তখন আপনাদের কার্যালয়ে এই বক্তৃতাটি দেয়া হয়েছে। এবং আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে যারা আসলে নির্বাচন চাইছে বা এরই ভেতরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে, তারা কি আসলে জনগণের সঙ্গে প্রতারণা করছে? আপনি কি মনে করেন? না, এটা হচ্ছে যে এটা খুব বক্তব্যটা খুব পরিষ্কার যে এই গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে তার দায়িত্ব শুধু ইলেকশন দেয়া না। ওটা করলে আপনার ওই একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেই হতো। যখন এরশাদের পতনের পরে যে আপনার শাহাবুদ্দিনের সরকার গঠিত হয়েছে, তারা তো 3 মাসের মধ্যে একটা ইলেকশন দিয়েছে এবং তারা কিন্তু কিছু সংস্কার প্রপোজাল দিয়ে গেছিল পরবর্তী সরকারের কাছে, তারা নিজেরা সেটা বাস্তবায়ন করে নাই। এই সরকার তো সেই ধরনের না, একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্যে দিয়ে গঠিত। ফলে আপনি যদি রিফর্মের প্রশ্নটা ডিল না করে ইলেকশনে যান, ইলেকশনটাই সুষ্ঠু করতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা। মানে ওই যে জিল বা যে উদ্দীপনা নিয়ে জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে তো অংশ নিতে হবে। নির্বাচনে শুধু বিএনপি একা যদি এমনকি 300 আসনও পায়, তবু তো বিএনপি একা ইলেকশন করতে পারবে না, সবাইকে নিয়ে করতে হবে। সবাইকে নিয়ে করতে গেলে তো আপনার সবার যে ন্যূনতম চাওয়াটা সেটা পূরণ করতে হবে। এবং এই সরকার বারবার বিভিন্ন বিবৃতিতে প্রধান উপদেষ্টার ভাষণে বলেছে যে তাদের 3টা ম্যান্ডেট, বিচার, সংস্কার, নির্বাচন। আপনি তো এটা করা ছাড়া, ফলে একটা গ্রহণযোগ্য পদ্ধতি বের করতে হবে যার মধ্যে সংস্কার এবং নির্বাচন দুটোকেই ডিল করা যাবে। আমরা চাই না যে অনন্তকাল ধরে সরকার ক্ষমতায় থাকুক। এটা কে কোথায় কি স্বপ্ন দেখছে সেটা না। আমাদের দলীয় পজিশনে আমরা সবসময় বলেছি যে সংস্কার এবং নির্বাচন দুটোই হতে হবে এবং দুটো হওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদের কথা বলেছি। কিন্তু যদি আপনি এখন যে পরিস্থিতি, আসলে সংস্কার না হলে এনসিপি নির্বাচনে কি অংশ নেবে? না, সংস্কার না হলে শুধু এনসিপি না, অনেক দলই নির্বাচনে অংশ নেবে না। এবং নির্বাচনে অংশ নেয়া না নেওয়ার ব্যাপার না, নির্বাচনের পরিবেশটাই তৈরি হবে না যদি আপনি সংস্কার প্রশ্ন ডিল না করেন। এই যে ঐক্যমত্য কমিশনের এখন শেষ পর্যায়ের আলোচনা চলছে এবং সেখানে তারা আবার বোধহয় বসবে সর্বশেষ পর্যায়ে। সেখানে কি নিয়ে আলোচনা হবে যে কিভাবে আপনি সংস্কারটা বাস্তবায়ন করবেন, কি সংস্কার করবেন, ওটা কিন্তু চেকলিস্ট হয়ে গেছে। এখন হচ্ছে কিভাবে বাস্তবায়ন করবেন, এটা সেটেল করলেই আপনার সকল দল ইলেকশনের ব্যাপারে, মানে আপনার ইলেকশনে আসার ক্ষেত্রে তাদের, কারণ এটা ডিল না করলে আপনি মানে কারোর জন্য এটা ভালো হবে না। মানে ইলেকশনটা আপনি যে কোনো একভাবে করে ফেললেন, ঠিক আছে, কিন্তু আরও যে সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে যে এই সরকারকে সরিয়ে একটা অন্তর্বর্তী আরেকটা নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা 1-11 টাইপের, এগুলো হলে কিন্তু দেশের পরিস্থিতি আরও খারাপ হবে। সুতরাং এই কারণে আমরা বলেছি যে সংস্কারটা এই সরকার করবে, তার ফুল ম্যান্ডেট আছে এটা করার। না করলেই বরঞ্চ প্রশ্ন উঠবে যে আপনি যে সংস্কার করবেন না, শুধু একটা প্রেসক্রিপশন বানিয়ে দিয়ে আরেকজনের কাছে চলে যাবেন, তাহলে আপনি ভাই 1.5 বছর থাকলেন কেন? আপনি তো 3 মাসের মধ্যে এই কাজটা করতে পারতেন। যেহেতু তারা ইতিমধ্যেই 1.5 বছর কিংবা 2 বছরের কাছাকাছি একটা সময় ক্ষমতায় থাকবে, ফলে তাদেরকেই সংস্কারের প্রশ্নে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে।